রাষ্ট্রের যে আমরা মূল জায়গাটা ফেলাই দিয়ে আমরা মূল যে জায়গাটা সেইটা বাদ দিয়ে আমরা খেলা করি। বৃহৎ দল মানে আপনি কি মানে বিএনপি আওয়ামী লীগ সবচেয়ে বৃহৎ দল। এ ব্যাপারে আওয়ামী লীগকে যতই আপনি তাড়াই দেন, বাইর করে দেন, কোটি, কোটি মানুষ আওয়ামী লীগের আসছে বাংলাদেশে। একটা ভোটার এবং নেতাকর্মীও আছে, নেই তা না। আমি গতকালকেই একজন এমপি সে এক জায়গায় ৮০,০০০ টাকা নিয়ে এসছে। সে একটা প্যারাডো গাড়ি বিক্রি করেছে। এই খবর আমার কাছে এসছে। তা আমি যে জিনিসটা বলছি যে সেটা হলো যে এই যে আওয়ামী লীগের ভিতরের খবর আমি কি করে নিতাম, আওয়ামী লীগের অফিসে বসতাম আমি গিয়ে। আমি আবার এই ছবি-টবি তুলতাম। যেহেতু আমি ফটো জার্নালিস্ট, আমি ছবি-টবি তুলতাম। তুলে আমি আবার বলতাম আমার ২-৪ টা ছবি তুলে দাও দেখি এরকম সেই নেতা-মেতারা আছে ছবি-টবি তুলতাম। মানে আসলে তো আমি খবর সংগ্রহ করতে গেছি। তা আপনি যদি খবর সংগ্রহ করতে যান তাহলে সেই ঘরেই তো আপনাকে যেতে হবে। আপনি তো বাইরে থেকে খবর পাবেন না। আপনি ইন্টারনাল খবর যদি জানতে চান তাহলে ইন্টারনাল জায়গা থেকেই নিতে হবে। এখন ইন্টারনালে জি ভাই। আর্মির আমি বলছিলাম যে আর্মিদেরকে, আচ্ছা আমাকে গুম করেছিল আপনাদের ভিতরে কেউ নেই? যে হ্যাঁ, কাজল ভাই আমি ওখানে ডিউটি করেছি। সাইড দিয়ে বলেন, গোপনে বলেন বা আমাকে একটা মেসেজ দিয়ে বলেন যে এই সময় আমি ছিলাম। আমি তো ২ টা ডিজি ফেস করছি। মানে একজন হলো মানে র‍্যাবের প্রধান ডিজি ছিল, আমাকে নিয়েছিল হলো বেনজির এবং বেনজির চলে এসছে। আমি তখনও ঘুম সেন্টারে। এখন এই যে আজকে যে রাজসাক্ষী হইছে মামুন, সে হচ্ছে রাজসাক্ষী। ঠিক আছে? আমি তখন ঘুম সেন্টারে। আমার বক্তব্য হলো আমি তো ২ টা ডিজি ফেস করেছি। মানে ফেস করেছি কেমন করে? যে আমি তো আমার টাইমটার ভিতরে ২ জন ডিজি, একজন আবার পুলিশের মহাপরিচালক হয়ে গেছে। আরেকজন হয়ে গেছে র‍্যাবের ডিজি। ঠিক আছে? তা এই জায়গাটা থেকে আমার তো মানে আমার এনিমি টার্গেট লেভেল কি আমি তো ধরছি। আমাকে আমার আমার হয়ে বহু মানুষ যোগাযোগ করছে। বেনজিরকে বলছে যে আমার জন্য হাতের নখ, পায়ের নখ এগুলা তুলে না ফেলা হয়। ঠিক আছে? তো এগুলা যেন আমার সাথে না করা হয়। অনুরোধ করছে। কারণ এগুলো করে। এগুলা করে তারা। এগুলা করছে তারা। এইগুলা আপনি বলবেন, আপনি তো ভুক্তভোগী না। যারা ভুক্তভোগী যারা থাকছে ওইখানে আমি এই যে আমার চোখ নষ্ট হয়ে গেছে, কান নষ্ট, সব নষ্ট হয়ে গেছে। আমি অনেক জোরে কথা বলা লাগে। মানে আমার অনেক প্রবলেম তৈরি হয়েছে। এগুলো তো আমার ছিল না। আমার স্বাভাবিক জীবন ছিল। একটা স্বাভাবিক জীবন নষ্ট করে দিছে। এখন আমি যদি বিচার চাই তাহলে তো আমি সঠিকভাবে আমি তো জানি যে একটা সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেট আমাকে গুম করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তারপরে সেইটাকে ধরেন শেখ হাসিনা ওটাকে অ্যাপ্রুভ করছে। অ্যাপ্রুভ করে আমি বলছি কিন্তু গুমের সিস্টেমটা আপনারা মানে কখনোই ফলো করেনি। আমি আবারও বলি এই কথাটা বলে রাখি যে গুম বাংলাদেশে যে ব্যক্তিটি হতো সেই ব্যক্তিটির আগে তার উপরে ট্রাক তার তার সম্পর্কে ডিটেইলস আউট করার পর লেআউট করে নিয়ে পরে এটাকে ইন্ডিয়াতে পাঠানো হতো। ইন্ডিয়াতে পাঠানোর পরে অ্যাপ্রুভ হলে সেই লোকটি কনফার্ম হয়ে তাই লোকটিকে তারপরে গুম করা হতো। এরকম মেজর ক্ষেত্রে এই ঘটনা ঘটছে বাংলাদেশে। এটা তো কেমন ভাবে আমি জানছি আমাকে যখন মানে আমাকে তো যখন ড্রপ করে দেয় বেনাপোল বর্ডারে খালের মধ্যে তখন তো আমার সাথে আরেকটা ইন্টারভিউশন হয়। মানে আমি বাস্ট করব না, আমি কথা বলবো না, আমি শর্ত আমার এরকম আমাকে বলছে তুই পায়ে হেঁটে চলে যাবি। আমি তো পায়ে হেঁটে যাইনি। আমি তো শুধু ওখান থেকে থানা থেকে সোজা আবার প্রায় ৮ মাসের জন্য কারাগারে। মানে আমার তো চোখে দেখছি আমি তো দেখিনি কিছু। আমার ৫৩ টা দিন যে চোখ বন্ধ ছিল ওইটা তো আমি চোখ যখন বন্ধ হয়ে যায় তখন আমি একটা নিজেকে মানে নিজের ভিতরে একটা অন্য জিনিস আবিষ্কার করছি। কেমন করছিলাম সেটা হলো যে আমি বুঝতে পারতাম যে একজন অন্ধ মানুষ কিভাবে আঁচ করে মানে অনুভব করে বা তার ইন্দ্রিয় দিয়ে সে বুঝতে পারে অনেক কিছু। তো এগুলো আমি ধরেন বুঝছি। আমি যেহেতু সাংবাদিক আমার ভিতরে তো ওখানেও তো কাজ করছে ব্রেনটা আমার। যে এখানে কি হয়? এটা তো আমার জানার আগ্রহ হয়েছে তো ভিতরে যে আসলে ৮-১০ জনের মতো আমি গুম খেতে এসেছি এরকম না। আমার অনেক আগ্রহ ছিল। যেহেতু আমি সাংবাদিক আগে গুম যারা হয়েছে তাদের পিছনে ধাওয়া করছি। আমি নিজে গুম হয়েছি। অদ্ভুত ব্যাপার না এগুলা? সব মিলাই একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে মানে এই গুমের ট্রমা বা এই যে ট্রমার মধ্যে যারা চলে যায়, আমি কিন্তু ট্রমার মধ্যে থাকি। কেমন? রাতে আমার কিন্তু ঘুম হয় না। রাতে আমি সবসময় আমার ভিতরে একটা ভয় কাজ করে। খুব ভয় কাজ করে। কেমন? কেউ যেন মেরে দেয়, কেউ যেন মেরে ফেলবে। এরকম একটা আতঙ্ক। এটা আবার আমাকে বাইরে নিয়ে গেছে। বিভিন্ন সময় বাইরে নিয়ে গিয়ে ক্রস ফায়ার করব বা এরকম অর্ডার আছে। এরকম এক ধরনের ভীতির মধ্যে নিয়েছে। এটাও তো ওখানে তো যারা ছিল তারা তো এখন বাইরে। আমাকে যারা তুলছে তারাও কেউ বলে না। অন্তত ইশারায়ও বলে না যে এই অফিসাররা ছিল। আপনাকে ইন্টারোগেশন করছিল। এই আপনারে মার দিছিল নামাজের সময়। এই আপনাকে করছে। এগুলো তো বলা উচিত মানুষ হিসাবে। এখন পর্যন্ত ওই সৎ সাহস পর্যন্ত বাংলাদেশের মানুষের তৈরি হয়নি।
আমার আফসোস মানে আপনি কি জানেন, আপনি যে আমার প্রোগ্রামে বলেছিলেন অনেক বছর আগে যে আপনাকে নামাজের সময় মারছে। হ্যাঁ, সেটাই তো তো সেটাই তো আমি ছিলাম কাজল ভাইয়ের সাথে আমি ছিলাম। পিছনে হ্যান্ডকাপ চোখ বাঁধা। আমি যখন চোখ সিজদা বাঁধা। দিছি দম করে পড়ে গেছি আর কি। পড়ে গিয়ে তো অনেক সাউন্ড হইছে, তো আমার তো ফেটে গেছে সাথে সাথে নাক মুখ। তো তখন মানে আরেকজন এসে গলার মধ্যে ধম করে সেই দরজাটা খুলে এসে লাথি মেরে দেয়। তো এটা মানে এটা তো জানে এটা ডিউটি কে ছিল বা কারা ছিল, এগুলো জানে না তারা, এগুলো তো জানে। এগুলো তো মানে আমার কাছে না অনেক মানে আমি এই জন্য বিচারটা দিচ্ছি আল্লাহর কাছে, জানেন, যে আমি দেখছি যে আমাকে নিয়ে যারা সিনেমিনি খেলছে বা আমার জীবন যারা নষ্ট করছে তাদের শাস্তি তো আল্লাহ 100 গুণ বেশি দিছে, 100 গুণ। এখন পর্যন্ত যদি কেউ বাইরে থাকে তাদের শাস্তি হবে আমি মনে করি। আমি যেহেতু দুর্বল মানুষ, আমার তো এরকম বড় শক্তি নেই মিছিল মিটিং করবে আমার জন্য, আমার গুমের বিচার চাইবে বা অমুক তমুক, এই জন্য আমি ভয় পাইনি। কিন্তু আমি ভয় পাইনি মানে আমি গুমটা ভাঙানোর জন্য, গুমের ভয় ভাঙানোর জন্য মানুষকে আমি কথা বলছিলাম। আমাকে ওই রুমিন ফারানা একটা লেখা লিখছিল, এটা পড়ছিলাম বের হয়ে, যে উনি লিখছিল কাজলকে মুখ খুলবে, কিন্তু কাজল তো মুখ খুলবে তার জন্য তো গ্রাউন্ড লাগবে। তারপরেও আমি মুখ খুলে দিচ্ছিলাম, আর তারপরে আমি বলেছিলাম যে এটা শেখ হাসিনার পারমিশনেই তো গুম হয়, শেখ হাসিনার সাইন লাগে। ভাই এটা একটা সিস্টেম, আপনি যত কিছুই বলেন, অথবা একজন দায়িত্বপ্রাপ্ত থাকে যে গুম সেন্টার বা ক্রস ফায়ারের জন্য একটা নির্দিষ্ট ব্যক্তি সেই হলো অথেন্টিক, যে যার অর্ডারেই ঘটবে, যার অর্ডারে ঘটবে না। এইটা হলো বেসিক জায়গা, এটা তো আমাকে বোঝার দরকার নেই। আমি বলছিলাম যে শেখ হাসিনার সাথে যারা ডিজিএফআই পাহারা দেয় তারা বলুক সত্যি কথা, শেখ হাসিনা কোথায় যায়, শেখ হাসিনা কি করে। আমি তো চ্যালেঞ্জ দিয়েছিলাম বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি সিকিউরিটি রাখবেন, একটা প্রাইম মিনিস্টার ভাত খেতে তার বিড়াল লাগে, কুকুর লাগে, টেস্ট করা লাগে, আপনি প্রাইম মিনিস্টারের ইনসাইডে কারা যাতায়াত করছে, আপনি ডিজিএফআই যারা ডিউটি করে বা কেউ যে স্পেশাল ফোর্সটা থাকে তাদের, ডিজিএফআই তো না, ওটা কি বলে, প্রাইম মিনিস্টারের জন্য ডিফেন্সের জন্য আর কি। তো ওই তো আমার সন্দেহ তো অনেক। আমি ওই যে যেমন সিনা হত্যাকাণ্ডর বিষয় নিয়ে আমার সন্দেহ আছে, অনেক পার্সোনাল প্রবলেমের সন্দেহ আছে। প্রাইম মিনিস্টার আর পিজিআর হলো প্রেসিডেন্ট। হ্যাঁ, আমি সেটা বলি আর কি, যে আমি ধরেন মানে আমি বেস্ট লাইনে হাত দিলাম বাংলাদেশের জার্নালিজম। আমি মনে করি যে আমি যে জার্নালিজম করছি এটা বাংলাদেশে করা অনেক টাফ, এবং আমি বাংলাদেশ থাকলে, আমি বলি আমি বাংলাদেশ থাকলে এই সরকারেরও কেলেঙ্কারি ফাঁস হয়ে যেত। আল্লাহ না, আমি আর কেলেঙ্কারি ফাঁস করতে, আমি স্বাভাবিক জীবনযাপন করতে চাই। আমার বিচার যদি করে রাষ্ট্র তাহলে আমি আসছি, না হলে নেই, রাষ্ট্র দায়িত্ব নিতে হবে। আমি খাওয়ার পরে হ্যাঁ পলিটিক্যাল পার্টি বিএনপি আমার অনেক পরিচিত, জামাতের কিন্তু আমার কোনো পরিচিত। আমি ধর্ম, এখানে আপনার একটা কথা বলে রাখি, রাজনীতি ছোটবেলা থেকে আমি বুঝি যে রাজনীতির সাথে ধর্মকে ইউজ করা হয় বায়াস করার জন্য। আপনি এটা হলো ধর্ম, আমাদের দেশে ধর্মপ্রাণ মানুষ কিন্তু জামাত ইসলাম করে না, জামাত ইসলামের ওই বিশ্বাসী না। ভোটের বাজারে আসলে জামাত পাবে বুঝতে পারছে না, তারা মনে করছে যে মেকানিজম করে পিরিয়ড ভোট করবে। যে বর্তমান এই কমিশন তো মানে কমিশনার আজকাল পুলিশের দেশে তার এক ভাই জামাত সাথে কানেক্টেড, ঠিক আছে। আবার যে বিএনপি, আমি তো বুঝতে পাই আসলে বাংলাদেশের নির্বাচনটা কিভাবে হবে। তবে আমি মনে করি যে নির্বাচন যেহেতু বাংলাদেশে অলি গলিতে যেখানে দাঁড়াবেন, ধরেন একটা গলি এ পাশে আপনি যদি জিজ্ঞাসা করেন এই বাড়িতে কটা আওয়ামী লীগ করে, জামাত করে, বাড়িতে কটা আওয়ামী লীগ করে, আপনি কিন্তু এক কাউন্টে বলছেন মহল্লা, পাড়া মহল্লা, এটা তো নির্দিষ্ট বাংলাদেশে চিহ্নিত। কিন্তু তো আমি যে জিনিসটা বুঝি, ভোট হলো একটা মেজর অংশ, যারা আজকের প্রজন্ম তারা জামাতকে দেখে নাই, শিবিরকে দেখে নাই, তাদের তাণ্ডব দেখে নাই, তাদের রক কাটা দেখে নাই। আমরা শিক্ষা জীবনে আমরা দেখে এসেছি। আমরা মনে করি মানে তারা আজ পর্যন্ত বাংলাদেশের, এখন পর্যন্ত তারা বাংলাদেশ শিকারই, এটা আমাদের বিশ্বাস। নাম লাগালে হবে না, নাম হলো নাম বাংলাদেশ, ব্যাপারটা বাংলাদেশ না। রুহুর মধ্যে আপনি যে বুলু ভাই একটা কথা বলছে, যে মানে যদি বিচার আওয়ামী লীগের হয় জামাতেরও বিচার করতে হবে। এই কথাটা বলা কেন বলছি, আজ জন্ম ধরেন আপনার জেএনজি প্রজন্মের সবচেয়ে অপরাধী, সামনে যে কটা নেতা হয়েছে এই কটাকে বাদ দেন, বিশাল ছাত্র সমাজ এসেছিল, বিশাল রিটার্ন চলে গেছে। এখন যারা ওই যে সুবিধা নেওয়ার জন্য বা বিভিন্ন মিথ্যা খাবারের দোষ দিচ্ছে না, এটা আমরা অগ্রজ, আমাদের ব্যর্থতা যে আমরা আমাদের প্রজন্ম দিতে পারিনি, আমরা আমাদের প্রজন্মকে দিতে পারিনি, আমরা সঠিক সময়ে কথাটা বলিনি, আমরা নিজেদের লাভ লোকসানের হিসাব করেছি, এ কারণে প্রবলেমটা বাংলাদেশ হয়েছে। নাহলে এতদিন শেখ হাসিনা ক্ষমতা থাকতে পারত না। ভারত বলেন আর আমেরিকা বলেন,
আবারও বলি, আমি স্টেটমেন্ট কথা বলি, বাংলাদেশে মানে ভোটের সিদ্ধান্ত এবং বাংলাদেশের যে বিরাট বিরাট ব্যবসার সিদ্ধান্ত, এটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত। আমি ভাই এই অন্তর্বর্তী সরকারের এখতিয়ার আমি মনে করি না এটা তাদের, এবং এইটা জনগণ তাদেরকে দেয়নি। নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে, এটা সার্বভৌমের প্রশ্ন। আপনি বলছেন, আমরা দেখছি, আমরা ডিটেলস জানছি, আমরা জানতে চাই, আমরা পরিষ্কার ভাবে জানছি এত বড় মেজর সিদ্ধান্ত নিতে পারে না, নিতে দেওয়া হবে না। এটা হলো আমরা হত্যা আসছি, আমরা কথা বলবো, চাইলেই কেউ যেন সিদ্ধান্ত নিতে না পারে। জনগণকে আমাদেরকে জানতে হবে যে দেশের কোন দিচ্ছেন। এটা হলো সৌভাগ্যনীতি করছেন। আপনি রাজনীতি বুঝতে চাইনি, রাজনৈতিক দলের কোনো ওইরকম নোংরামি খেলাও বুঝতে চাইনি, স্বার্থও বুঝতে চাইনি। আপনি নেবেন এই যে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে বাংলাদেশ, চলে যাচ্ছে। তো ঠিক আছে, আমি এই বলি, আমি মনে করি আমি দ্রুতই চাই বাংলাদেশের নির্বাচন হোক, তারিখ ফেব্রুয়ারিতে ঘটবে। বাংলাদেশের নতুন সরকার হোক, দুর্বল সরকার হোক, নির্বাচিত সরকার হোক, নাহলে পৃথিবীতে কেউ ব্যবসা বাণিজ্য করতে যাবে না, কেউ যাবে না। তোকে সবাই